প্রথমত হচ্ছে মিটিংটাও করা আমাদের জন্য জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ওই সময়ের মধ্যে এত বড় হল সবাইকে পাওয়া যায় না। আপনারা জানেন যে আমাদের জেলা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি, সারা দেশের নেতাকর্মী এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা, তাদের নিয়েই কিন্তু আজকের এই মিটিং। আমি পরিষ্কারভাবেই বলবো যে মিটিংয়ে যাইটেড দল এবং অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এছাড়া আর একজনও এক্সট্রা কেউ আপনারা থাকবেন। কোথায় যেটা বলে 2টা 10 15 এরকম বেজে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে চা খান কিংবা একটু হাঁটেন, জাস্ট আবার 2:30 থেকে পরবর্তীতে আবার 2.5 ঘন্টা চলবে। 5টায় শেষ হবে। 5টার পরে আমরা কন্টিনিউ করবো না, কারণ ধরেন দক্ষিণাঞ্চল অনেকে লঞ্চে যাবে, অনেকে গাড়িতে যাবে। তো আপনারা কথা বলার পরে আবার যদি আমরা একটা পরিপূর্ণ মেসেজ আপনাদের সকলের উপস্থিতিতে না দিতে পারি, তাহলে সেই মিটিংটা আসলে ফ্রুটফুল হয় না। যেই কারণে আজকের মিটিংয়ে যারা কথা বলবেন তারা সুনির্দিষ্ট বিষয় ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি যে চলমান পরিস্থিতিতে আমাদের দলীয় অবস্থান এবং কর্মকৌশল নির্ধারণে আপনাদের মতামত, আগামী জাতীয় স্থানীয় নির্বাচনে আপনাদের মতামত, আপনারা কি চিন্তা ভাবনা করছেন, রুট লেভেলের চিন্তা ভাবনা কি, মানুষ আমাদের নিয়ে কি ভাবছে। 3 নম্বরে হচ্ছে যে দলের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি কিংবা আর্থিক ফান্ড গঠনে এবং আমাদের একটি স্থায়ী কার্যালয় ক্রয়ের আমাদের একটি উদ্যোগ, সেই বিষয়ে আপনাদের মতামত। 3টি বিষয়ে আপনাদের মতামত চাওয়া হয়েছে। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে এই মিটিংয়ে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনাদের অ্যাড্রেস করা দরকার, আপনারা বলবেন, কিন্তু সময়ের দিকে সবাই একটু খেয়াল রাখবেন। তো আবারও আজকের মিটিংয়ে উপস্থিত যারা হয়েছেন কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথম পর্বে আমার বক্তৃতার সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আমার এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মূল্যায়নটা যদি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে গণ অভ্যুত্থানের আমাদের বর্ষপূর্তি হতে যাচ্ছে। এই বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে 36 দিনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তাদের পক্ষ থেকে কর্মসূচি পালন করবে। আমরাও জুলাই থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত 1.5 মাস ব্যাপী আমাদেরও বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে। সেই কর্মসূচির একটা রোডম্যাপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা জেলা পর্যায়ে, মহানগর এবং বিভিন্ন ইউনিট তাদের সুবিধা মতো সেই সব কর্মসূচিগুলো পালন করবেন। এবং যেই পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই পরিবর্তিত প্রেক্ষাপটের আপনারা অন্যতম অগ্রনায়ক। আপনাদের সংগঠন এই অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী 2018 সালের এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেই সংগঠনের যাত্রা, সেই থেকে অদ্যাবধি অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে, তাদের রক্তদান রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন যে আমাদের প্রায় 14 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। অল্প সময়ের একটা সংগঠন তাদের সক্রিয় এবং সরব ভূমিকার ফলে এই গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানকে এই পর্যায়ে আনার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি শেষ পর্যন্ত তাদের অনেককে জীবনও দিতে হয়েছে, সেটা আপনারা জানেন। সুতরাং সেই জায়গা থেকে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ভবিষ্যতে সেই ধরনের ফ্যাসিবাদ যেন এই দেশে তৈরি না হয় এবং পতিত ফ্যাসিবাদ যেন এই দেশে পুনর্বাসন না হয়, সেজন্য আমি মনে করি আমাদের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ একটা সোচ্চার ভূমিকা পালন করা। কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান, এই গণহত্যার দায়ের, এই গণহত্যার পরেও, এই মানবতা বিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে এদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না। আমরা শুধুমাত্র এককভাবে নয়, এই দাবির পক্ষে আরো জনমত গঠন করার জন্য অপরাপর রাজনৈতিক দল সংগঠনের সাথে কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি।
জেলা পর্যায় থেকে আপনারা অন্তত এই ফাঁসিবাদের প্রশ্নে যেন একটা আপসহীন ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারেন। অপরাপর সংগঠন এবং দলের সাথেও গত 16 বছরে তাদের যে বিভৎসতা, তাদের যে নির্মমতা, সেগুলো আলোচনা করবেন। এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন ধরনের ঘটনা সামনে এনে মানুষকে আরেকটু স্মরণ করিয়ে দিবেন যে গত 1 বছর আগে এই ফাঁসিবাদের হাত থেকে কিন্তু এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সেই ফাঁসিবাদের অবশ্যই সাথে যারা জড়িত ছিল তাদের একটা স্বচ্ছ বিচার, স্বাধীন একটা বিচার আমরা প্রত্যাশা করি। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। বিচার অল্প সময়ের মধ্যে সম্ভব না, বিচার একটা প্রক্রিয়া আছে। আপনারা শুনেছেন যে লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার প্রধানের সাথে মিটিংয়ে প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছে যে বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায় কিংবা কাঙ্ক্ষিত অগ্রগতি হয় তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের, এই গণ অভ্যুত্থানের অংশীদার হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়। আমরা পরিষ্কারভাবে মনে করি নির্বাচনের আগে এই বিচারের কার্যকর অগ্রগতি এবং আমরা যেই পরিবর্তনের জন্য লড়াই করেছি সেই পরিবর্তনের জন্য সংস্কার এবং বিচারের দিকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার, আমাদের জোরালো অবস্থান থাকা দরকার। তাই পরিষ্কারভাবে আমরা আপনাদেরও মতামত জানতে চাই যে এই সমস্ত বিষয়ে আপনাদের মতামতটা কি। যেই কারণেই কিন্তু আপনাদেরকে এইখানে আজকে ডাকা হয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আপনার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত যে আজকে শেখ হাসিনা একাধিকবার টানা ক্ষমতায় থেকে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক তৈরি না হয়, সেজন্য 2 মেয়াদ কিংবা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা এনসিসি গঠনের একটি আলোচনা চলেছিল। সেটি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন সরে এসেছে। এনসিসির আপনার ঐক্যমত্য কমিশন সরে এসেছে। তারা সরে এসে সেই এনসিসির যে ক্ষমতা ছিল সেটিকে কমিয়ে তারা অল্টারনেটিভ একটি প্রস্তাব গত আলোচনায় নিয়ে এসেছে। সেটি হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে সরকারি দল, বিরোধী দল এরকম একটি সমন্বিত কমিটি থাকবে, যেই কমিটি এই সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে আমরা প্রস্তাব করেছি দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, মহাহিসাব নিরীক্ষক, এইরকম 5 থেকে 7টি গুরুত্বপূর্ণ পদ, আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ যেই পদগুলোকে ব্যবহার করে রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, রাষ্ট্রের একটি নিপীড়নমূলক চরিত্র গড়ে ওঠে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা এনসিসির পরিবর্তে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, এটিতে আমরা একমত হয়েছি। এটিও যদি হয় ক্ষমতার ভারসাম্য এবং আমরা যে দীর্ঘদিন ধরে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং স্বকীয়তা নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, কথা বলছি, সেটিও আমি মনে করি একটি লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আমাদের দলের 2021 সালে আমরা যখন ঘোষণা করি তখনই কিন্তু আমাদের ঘোষণা ছিল সংখ্যানুপাতিক হারে নির্বাচন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আপনার কয়েকটি দল ব্যতীত বেশিরভাগ দল আনুপাতিক হারে নির্বাচনে একমত। আনুপাতিক হারে নির্বাচন হলে কি আপনারা জানেন, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ ধরেন কোন বড় দল যদি 40% ভোট পায়, বাংলাদেশের যদি বিদ্যমান 300 আসন থাকে, সেই দলের 120 জন সংসদ সদস্য থাকবে। কোন দল যদি 5% ভোট পায়, তার দলের 15 জন সংসদ সদস্য থাকবে। এটি অত্যন্ত একটি উত্তম প্রক্রিয়া, কিন্তু একটি প্রধান রাজনৈতিক দলের বিরোধিতার কারণে এই জাতীয় ঐক্যমত্য কমিশন সেই দিকে যেতে চাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে প্রধান
সংস্কারগুলোতে কোন রাজনৈতিক দলের আপত্তিকে বিবেচনায় রেখে এই গণ অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার পরিবর্তনকে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আপনাদের এই মতামত, আপনাদের যদি সংস্কারের প্রশ্নে জোরালো অবস্থান থাকে, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ঢাকায় যে সমাবেশ করে তাদের এই পরিবর্তন এবং সংস্কারের পক্ষে জনমত জানান দিচ্ছে, প্রয়োজনে আমরাও সমাবেশের মাধ্যমে আমাদের এই সমর্থন এই সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরাও জানান দেব। কারণ আমরা মনে করি আজকে বাংলাদেশের গত 5 দশকের মধ্যে এই রকমের প্রেক্ষাপট আমরা পাইনি। সুতরাং এই রকমের একটি প্রেক্ষাপট পেয়েও যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই জাতির কপালে ভবিষ্যতে দুঃখ আছে, দুর্দশা আছে। কাজেই আমরা আর নতুন কোনো অন্ধকার যুগে প্রবেশ করতে চাই না। অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছে দেশের মানুষ। আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমরা নতুন পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আজকে আগামীতে আমরা যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি, যেখানে সকল মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করবে। নির্বাচনে প্রার্থীরা ক্যাম্পেইন করবে, গণসংযোগ প্রচারণা চালাবে। তার জন্য নির্বাচনের পূর্বে অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনারাও নিশ্চয়ই আমাদের যে ভালো লক্ষ্য করছেন, কারণ আপনারা তৃণমূলে কাজ করছেন। আপনারা জেলার ডিসিএসপি, ইউনো, ওসি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাজ করছেন। ইউনো সাহেবের ব্যবহার কি, ওসির ভূমিকা কি, ডিসির ভূমিকা কি, এসপির ভূমিকা কি, এইগুলা যারা প্রশাসনের কাছে গিয়েছেন, আপনারা মিটিং গুলোতে অংশ নিচ্ছেন, আপনারা তুলে ধরবেন। কারণ তার মাধ্যমে আমরা বুঝতে চাই আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলকানা দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা দেবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে, আগের রাতে 18 সালের নির্বাচনের মতো ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগেই লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে, তাহলে তো আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। তবে সরকার এই বিষয়ে শক্ত অবস্থানে আছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে, আমি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন দিতে চাই। ভালো নির্বাচনের জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোকে বলেছে, প্রশাসন এখন যারা আমাদের কথা শুনছে না, আমাদের চেয়ে যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকারও এই কথা বলেছে। অবশ্যই আমরা মনে করি এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, তাহলে প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রটোকল দিচ্ছে, যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিবর্তনে আপনারা অংশীদার হন। আপনারা সরকারি চাকরিতে যারা ঢুকেছেন, চাকরিতে ঢোকা থেকে শুরু করে অবসর গ্রহণের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন। সরকার আসবে যাবে, ক্ষমতার পালা বদল হবে, আপনি তো চাকরি করবেন। সুতরাং আপনারা এখন অন্তত একটু মেরুদণ্ড উঁচু করে দাঁড়ান। আজকে ডিসি নিয়োগকে কেন্দ্র করে সে সময় অনেক বিতর্ক হয়েছে। 64 জেলার ডিসি লেভেলে অনেকেই বিতর্কিত হয়েছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। এখন পর্যন্ত বিতর্কিত ডিসিদের বিষয়ে খুব বেশি কার্যকর ভূমিকা নেওয়া হয় নাই। আশা করি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে প্রয়োজনে দফায় দফায় ডিসি, এসপি, ওসি, ইউনো তাদের আমলনামা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নেওয়া হোক, যারা নিরপেক্ষভাবে কাজ করছে, নির্বাচনকালীন সময় যেন তারা মাঠে থাকতে পারে। আপনাদের এলাকায় যদি এই ধরনের মনে হয় পক্ষপাত দুষ্ট, দলকানা, পরিষ্কারভাবে আপনি জেলা কমিটির হন, উপজেলা কমিটির হন, আমাদের কেন্দ্রে দরকার নাই। সরাসরি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আপনারা জানেন প্রশাসনের পদোন্নতি এবং পদায়ন সংক্রান্ত একটা কমিটি আছে। সেই কমিটির সভাপতি সালেউদ্দিন সাহেব, সেই কমিটির সদস্য সচিব আছে
আরো সদস্য আছে, প্রত্যেককে প্রধানকে একটা চিঠি লিখবেন, বাকিদেরকে সিসি দেবেন, সচিবদেরকেও, যেন তাদের আমলনামা সম্পর্কে তারা জানতে পারে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। আমরা সর্বশেষ যেটি বলতে চাই যে পরিবর্তন শুধুমাত্র শহরের মানুষের এই প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, বিভিন্ন হল রুমের আলোচনায় পরিবর্তন হবে সেটা না। সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক সংস্কৃতি। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন দলের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিসিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আর একটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। সুতরাং সেই জায়গাতে আমাদের পরিষ্কার কথা, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই, প্রত্যেকটি জেলা উপজেলায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। কোন বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে। আপনাদেরকে এই জন্যই আমরা আজকের এই মত বিনিময়, যে আপনারা জানেন বাংলাদেশে এই যাবৎকাল আপনার 40-42% ভোটের বেশি কোন রাজনৈতিক দল সরকার গঠনের জন্য পায় নাই। তাহলে আমরা যদি আনুপাতিক হারে নির্বাচন করি, তাহলে দেখা যাবে কোন একক দল সরকার গঠন করতে পারবে না। যে একক দল সরকার গঠন করেই স্বৈরাচারী হয়ে ওঠে, পার্লামেন্টে গিয়ে ইচ্ছে মতো তাদের আইন বানানো, আপনার গণবিরোধী কর্মকাণ্ড করা, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য এই আনুপাতিক নির্বাচনের কথা আমরা বলেছিলাম। এখনকার যে আলোচনাটা হচ্ছে, অন্তত তারা দুটো কক্ষের একটি কক্ষে আনুপাতিক হারে নির্বাচন করতে চাচ্ছে। তাহলে ধরেন একটা কক্ষেও যদি, উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তাহলে আপনাদের দল সারা দেশে মিলাইয়ে যদি আপনার ধরেন হচ্ছে 5% ভোট পায়, তাহলেও 5 জন উচ্চ কক্ষে আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি আপনাদের আরেকজনের ঘাড়ে সবার হইয়া এমপি হওয়ার জন্য আপনাদের ডিপেন্ড করতে হবে? আপনাদের দলের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে? নিজস্ব সক্ষমতায়, নিজের শক্তিতে বলিয়ান হয়ে আপনারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। নির্বাচন সব দল এক লাইন, মোটামুটি একটি প্রধান দল বাদে, যে আনুপাতিক হারে নির্বাচন। এখন কথা হচ্ছে আনুপাতিক আপনি কোন লাইনে আসবেন, হয় পুরো নির্বাচন আনুপাতিক হারে, নাকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষে আনুপাতিক হারে। একটা জায়গায় অবশ্যই আসতে হবে। তাহলে আপনাদের কিন্তু কোনো দলের উপরে, জোটের উপরে নির্ভর হওয়া লাগবে না। আপনাদের নেতাদেরকে, আপনাদের দলের প্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে। সেই জন্য আমরা বলছি যে ইতিমধ্যেই আমাদের দলের নেতাদের জোরালো একটা দাবি ছিল প্রার্থী ঘোষণা করা জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের প্রার্থী দুর্বল থাকুক, সবল থাকুক, যাই থাকুক, আমরা জনগণের মাঝে তাদেরকে উপস্থাপন করতে চাই। সেক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আজকের এই মিটিং এর পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রাথমিকভাবে ধাপে ধাপে 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেক্ষেত্রে আপনারা একটা আসনে একাধিক প্রার্থী থাকতে পারেন। সেখানে যদি দল শক্তিশালী হয়, সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়, প্রার্থী যাকেই করেন সে ভালো করতে পারবে, জনগণ তাকে ভোট দিবে। তার আমাদের কাজ হচ্ছে সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা এবং সমন্বিতভাবে ক্যাম্পেইন করা। আমরা আজকে দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এই কারণেই ডেকেছি যে আজকে কাজের ক্ষেত্রে দেখা যায় নিজেদের মধ্যে একটু সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো কারণে একজন আরেকজনকে সহযোগিতা করছে না। এই মেন্টালিটি পরিবর্তন করতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে এইবারই আমাদের রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার মোক্ষম সময়, এইবারই নিজেদেরকে তুলে ধরার সময়। এইবার যদি না পারি ভালো কিছু করতে, আগামী 20 বছরও চেষ্টা করে কিন্তু পারবো না। কাজী এইটা মাথায় রাখেন। শুধুমাত্র সময়, সুযোগ কিন্তু এই গণ অভ্যুত্থান আমাদের সকলকে এনে দিয়েছে, সকল রাজনৈতিক দলকে। কাজী আমরা যদি সুযোগ পেয়ে হাতছাড়া করি, তাহলে কিন্তু পরবর্তীতে
সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ হবে না যে আমার ভাগ্যে ছিল না। চেষ্টা করতে হবে, দোয়া পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। আপনি মানুষের দোয়া নেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন। আমরা শুধুমাত্র জাতীয় নির্বাচনে নয়, এখন থেকে আমরা যে জেলায়, উপজেলায়, বিভাগে সমাবেশ করব, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে আমরা মঞ্চে পরিচয় করিয়ে দেব। কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে, এবং আমরাও মনে করি, আমি ব্যক্তিগতভাবে, যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার। কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল, ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে, সেটা তো আমরা বুঝতেছি না। স্থানীয় নির্বাচন হলে অন্তত এটা একটা বোঝা যেত। সেই কারণে আমরা বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ের নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরাও দাবি জানাই, স্থানীয় নির্বাচনের অন্তত দু একটি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে, প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। কাজে সেই ক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচন হয়, আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভায় তো আমাদের দলের প্রতিনিধিত্ব থাকবে। সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে আমরা জেলা পর্যায়ে যাব, উপজেলা পর্যায়ে যাব, এবং ওই অঞ্চলের আমাদের যারা স্থানীয় নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিয়ে আসবো। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে আজকে দেখেন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন, সংসদ উচ্চকক্ষ, নিম্নকক্ষ কিংবা সংখ্যানুপাতিক নির্বাচন, এই বিষয়ের পাশাপাশি এখন যে এই যে আমাদের দেশে 5 থেকে 5.5 কোটি খেটে খাওয়া মানুষ, তারা চায় দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। তারা যেন অসুস্থ হলে ঢাকা মেডিকেলে, বিএসএমইউতে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কিংবা রংপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ, এইখানে যেন সে চিকিৎসাটা পায়। কিন্তু আজকে দেখেন কোন একটা জেলা পর্যায়ের হসপিটালে ঠিকঠাক মতো মেডিকেলের পরীক্ষার যন্ত্রপাতি নাই, মানুষ চিকিৎসা পায় না। শুধুমাত্র জেলা পর্যায়ে না, বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলোর অবস্থা করুন। সব মানুষকে ঢাকায় ছুটতে হয়, একজন মানুষের চিকিৎসা করাতে 5 জন মানুষকে ঢাকায় আসতে হয়, খরচ 5 গুণ। কাজী এই যে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য এই পরিবর্তনের এটা একটা অঙ্গীকার আমরা মনে করি। তাই আমরা চাই প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটালের মাধ্যমে ওই বিভাগের মানুষের সমস্ত চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা সেবা যেন ওইখানে নিশ্চিত করা হয়। আজকে আমাদের চরাঞ্চল কিংবা গ্রামের বেশিরভাগ উপজেলা লেভেলের স্কুলগুলোতে দেখবেন সায়েন্সের শিক্ষক নাই, প্রাইমারি স্কুলের শিক্ষক নাই। এই সমস্ত স্কুলগুলোতে আপনার চোখের সামনে যে স্কুলের শিক্ষক নাই, আপনি উপজেলা শিক্ষা অফিসারের কাছে যান, একটু জেলায় যান, প্রয়োজনে মিনিস্ট্রিতে মুভ করেন, ওইখানে যেন অন্তত শিক্ষক থাকে। কিংবা ছাত্রদের যেই অসুবিধা, বিজ্ঞানের ছাত্র ল্যাব নাই কিংবা অন্যান্য ফেসিলিটিস নাই, তাহলে আমরা যে আধুনিক এবং উন্নত রাষ্ট্র করতে চাই, তার জন্য আমরা যে বারবার বলছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার অবস্থা তো আমাদের দেশে বেহাল। সেই শিক্ষার যেন তৃণমূল পর্যায় থেকে মানুষ সুযোগ সুবিধা পেতে পারে, সেই জন্য একটা ব্যবস্থার জন্য আপনারা কথা বলেন। সরকারি অফিস আদালতে এখনো ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই, এই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়াই করেন। ভারতে, দিল্লিতে আপনারা জানেন কেজরিওয়াল, আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভারতের রাজধানী বলা চলে সেই দিল্লির মসনদ দখল করেছে মানুষের জনসমর্থন নিয়ে, শুধুমাত্র দুর্নীতি বিরোধী লড়াই সংগ্রাম করে। পশ্চিমবঙ্গের মমতা আপনারা জানেন এই গতানুগতিক বা কনভেনশনাল রাজনীতির বিপরীতে লড়াই করে নিজেকে উপস্থাপন করেছেন। আজকে বাংলাদেশে যে আমরা 2021 সালে বলেছি, এখন বলছি না, দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের সমাজকে এতটা বিভক্ত করেছে, সমাজের মধ্যে এতটা অসহিষ্ণুতা ছড়াচ্ছে। রাজনীতিতে ভালো মানুষ যেই কারণে যুক্ত হয় নাই, রাজনীতি থেকে দূরে ছিল, আজকের এই পরিবর্তনের পর যেন মানুষ রাজনীতিতে যুক্ত হয়, আগ্রহী হয়, সেই জন্য পরিবেশ নিশ্চিত করতে গণ অধিকার পরিষদ কাজ করবে। সর্বশেষ, ইতিমধ্যেই আমাদের মোটামুটি আজকের আলোচনা জাতীয়
প্রেক্ষাপটে আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন। ইতিমধ্যেই যারা বসতে পেরেছেন তারা বসেন, যারা বসার সুযোগ পান নাই একটু কষ্ট করেন। সাউন্ড করলে অন্যের কথা শুনতেও সমস্যা হয়, কাজে আপনারা একটু অন্তত 5টা পর্যন্ত কষ্ট করেন, এইটুকুই আমাদের আহ্বান। গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে আমরা বলবো, যেহেতু ইন্টারনাল মিটিং আপনাদের এই পর্যন্তই, আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল, আপনারা একটু সুযোগ দিলে আমরা আমাদের বাকি কার্যক্রম পরিচালনা করব। তবে আমাদের পরিষ্কার কথা, গণহত্যার বিচারের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন, তারপরেই নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। নির্বাচনে যাওয়ার আগে নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কোন বিশেষ দলের যে আধিপত্য প্রভাব প্রশাসনের চোখের সামনে চলছে, পেশি শক্তির আধিপত্য, এগুলো বন্ধে প্রশাসন এবং সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং এই সরকারকে সব ধরনের সহযোগিতা গণ অধিকার পরিষদ করবে। সেই ম্যান্ডেট নেওয়ার জন্যই, জনগণের আকাঙ্ক্ষার আলোকে দলের আগামী দিনের কর্মকৌশল নির্ধারণের জন্যই আজকের এই মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং এ আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের